একজন বড় নেতা, আমি নাম বলবো না, নামও বলবো, আরো কয়েকটা মাস যাক, কয়েকটা মাস গেলে ইলেকশনের গরম গরম তখন পরিবেশ তৈরি হবে, তখন আমি নামও বলবো। হিন্দিতে একটা কথা বলে, মেনে আপনার নামাক খাইয়াবো, অর্থাৎ আমি আপনার কাছে মানে লবণ একটা রিলি হয়ে যায় কারো বাড়িতে কিছু খেলে। তো আমি একজন বড় নেতাকে আমি সুগার খাইয়েছি। সুগার কেন বললাম জানেন? কারণ প্রথম দেখাতে মিষ্টি মুখ হয়, তো মিষ্টিকে আমরা কি বলি, সুগারই তো বলে, বেশি মিষ্টি খেলে আমার সুগার হয়। তো একজন বড় নেতা দিল্লিতে আমার সঙ্গে দেখা করেছে, তিনি আমার কাছে পরামর্শ করতে পারেন অনেক কিছু। ত্রিপুরাতে আমরা খুব লড়াই করি, আমাকেও বলে রেবতী তোমাকে আমি দেখে নেবো, আমিও বলেছি। কিন্তু দিল্লিতে গিয়ে আমার কোয়ার্টারে গিয়ে আমরা চা খেয়েছি, প্রায় 40-45 মিনিট। আমাকে বলছে আমরা যদি মিলে কাজ না করি তাহলে তো হবে না। আমি সব খুলে বললাম না, বলবো করে সবাই এলে বলছে এসো না আমরা এবারে কাজ করি। তা আমি বললাম আমরা তো আগে থেকে এই নীতিতেই কাজ করি। আমরা কি বলি, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। এই যে কথা, তার অর্থই তো হচ্ছে সবাই মিলে কাজ করা, তার অর্থই তো হচ্ছে কর্পোরেটকে ঠানসা। তো আমরা তো সেটাই কাজ করছি গত 7 বছর 8 বছর নরেন্দ্র মোদী আসার পর থেকে। তো আপনারা ঝামেলা করেন ত্রিপুরা রাজ্যে, দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদী অমিত শাহর সঙ্গে দেখা করার জন্য আমার সাহায্য চাইছেন তিনি। আমি বললাম ভালো হতো, কিন্তু রেবতীকে বকাবকি করে, বিপ্লবদেরকে বকাবকি করে, অপমানিত করে, বিপ্লবদেরকে বাংলাদেশি বলে, বিপ্লবদেরকে অনেক কিছু বলে, তো আপনারা পারবেন না। আপনারা ত্রিপুরায় গিয়ে আমাদেরকে অসম্মান করবে। আর দিল্লিতে মন্ত্রীর সাথে দেখা করতে গেলে রেবতীজি, রেবতী বাবু একটু মন্ত্রীকে বলে দিন না আমার সঙ্গে যাতে 10 মিনিট কথা বলে। আমরা কেন করবো সেই কথা? কেন করব? বিকল্প বুদ্ধির কথা বলেছে। এতদিন অনেক লোক চুপচাপ ছিল। ওই দিন কংগ্রেসে যাওয়ার সময় একটা কথা বলেছে। কি কথা? যে তার এনডিএতে কংগ্রেস লিখা। অনেক নেতৃত্ব আছে, দল ছাড়ার পরে বলে আমি সবসময় কংগ্রেসই ছিলাম। কিছু লোক আছে ওই যারা মাথায়, আমরা যে বলি বিকাশ বাবু একটু আগে বলেছে, মাথাকে শেষ করেছে কারা, মানে দাকে আইবিএনপিকে সিপিআইরা, তাদের হাতে দিয়ে নেওয়া আছে কিছু লোকের 10% লোকে, বেশি না। আমি একটা সময় আমিও সিপিএম হয়ে আমিও যুব সংগঠনে কাজ করেছি, ছাত্র সংগঠনে, কলেজে, ইউনিভার্সিটিতে। কিন্তু আমি যখন দেখতে পেলাম, আমি মাস্টার ডিগ্রি করেছি পলিটিক্যাল সায়েন্স নিয়ে, আর আমাকে শিক্ষা দিতে যায় যে জনপ্রতিনিধির অর্থ জানি কিনা আমি। এখন তো আমাকে বলতে হবে না জনপ্রতিনিধির অর্থ কাকে বল, কারণ আমি নিজেই এখন জনপ্রতিনিধি। তো এই হচ্ছে বিরোধী দলগুলি। তো বিরোধী দলগুলি কি বলছে এখন? বিজেপির বিরুদ্ধে সবাই এক হোক, এক হবে। কংগ্রেস কি বলেছিল আগে, সিপিএম কি বলেছিল, আর ওই মাথা কি বলেছিল? মাথা বলেছিল একবার শুধু এডিসি জিততে দিন, সব হয়ে যাবে। আর এখন এডিসি জিতার পরে এখন বিপ্লব দেবের কাছে যায়। এখন নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার জন্য রেবতীকে বলে, এখন বিপ্লবদেরকে অনুরোধ করে অমিত শাহের সঙ্গে একটু দেখা করান। এখন তো সব আপনাদের কাজ করতে পারছেন না কেন? আমাদের এখানে ফিশারি অফিস আছে, এই ফিশারি অফিসে কি দেওয়া হচ্ছে? জাল দেওয়া হচ্ছে আর কিছু গড় দেওয়া হচ্ছে। নামটা কি? সেখানে নাম দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী মৎস্যদার সম্পদা যোজনা। এখানে লেখা আছে প্রধানমন্ত্রী মৎস্যদার সম্পদ যোজনা, মানে এটা কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদীর পাঠানোর টাকা। বাদ করে কারা? আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি, তার জন্য হস্তক্ষেপ করি না, হাত দেই না। কারা বাদ করে? ওই মথার লোকেরা। আর কি করে? নোংরা রাজনীতি করে। এই গড় পাইতে গেলে, জাল পাইতে গেলে তোমরা আয়ো এই মাথাতে। বিজেপি সাইরা নাকি তাদের দলে গেলে জাল পাওয়া যাবে, আর এই জালটাই পাঠায়
নরেন্দ্র মোদী বিপ্লব দেবের সরকার। আপনারা চিন্তা করুন তাহলে অন্য দলের সঙ্গে আমাদের কত পার্থক্য। তো কাজে বাজেটে আমাদের এখানে এই সমস্ত কিছু উন্নয়নের জন্য বাজেটে সংস্থান রাখা হয়েছে। কাজে আজকে কংগ্রেস সিপিএম তারা কি বলছে, এক হয়ে বিজেপির বিরুদ্ধে লড়তে হবে। আমরা কি ভুলে গেছি যুগ জমানোর কথা? এই সিপিএমরা বাজার গরম করেছে, গন্ডছড়া বাজার সমাজ পুরা ত্রিপুরা আছে। বিজয় রাম সে কি বলে জেনেভা ভাষণ আজকে তারা ভুলে গেল। আজকে তারা সবাই এক হওয়ার জন্য আজকে আপ্রাণ চেষ্টা করছে। কিসের জন্য? আবার ডান্ডা লাগানোর জন্য। ওই বিকাশ বাবু একটু বলেছে ফেন্সিং হয়ে গেছে, আর যেগুলি ফেন্সিং বাকি আছে এই গত 10 তারিখ আমি নিশির প্রামাণিক আমাদের পশ্চিমবঙ্গের এমপি এবং এখন আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আমি তার সঙ্গে তার যেতে যেতে আমি বলেছি, আমরা তো বন্ধু বান্ধবের মতো। আমি বলেছি নিশির ভাই আমার ত্রিপুরাতে একদিন যেতে হবে, আমার মানে এলাকায় যেতে হবে একদিন। এবং তাকে বলেছি আমার অনেক ফেন্সিং এখনো বাকি আছে, আর মানে বর্ডারের রাস্তাগুলি খুব ছোট, এগুলিকে তাড়াতাড়ি কাজ করাতে হবে। আমি তাকে অনুরোধ করার সঙ্গে সঙ্গে তিনি আমাকে রিপোর্ট দিলেন যে কয়েকদিনের মধ্যে এমপিসিসির কিছু লোক আপনার ত্রিপুরা আপনার এরিয়া ভিজিট করবে। আমি গতকাল আসার সাথে সাথে আজকে এই একটা সময় আমাকে গুয়াহাটি থেকে ওয়াইসি নামে একজন এমপিসিসি তিনি এই জোনের মানে অফিসার আমাকে ফোন করেছেন, বলেছেন স্যার আমি আপনাদের গন্ডাছড়া গিয়ে ভিজিট করে এসেছি, আপনার যে সমস্ত কথাগুলি আমাদের দপ্তরে চলে এসেছে, লোকেলের সঙ্গে কথা বলেছি এবং আপনার কথাও আমাদেরকে মন্ত্রক থেকে বলা হয়েছে। তাহলে আপনারা চিন্তা করুন আমাদের মন্ত্রীরা কত অ্যাক্টিভ। আমি চা খেতে খেতে অনুরোধ করেছিলাম, আর আমার কথা একদিন পরে দপ্তরে যায়, দপ্তরের আধিকারিকরা আমাদের কথা এই রসিয়াবাড়ি এই এলাকা ভিজিট করে চলে যান। এই নিয়ে এই গত 2 মাসে 2 বার ভিজিট করে গেছে এই ফেন্সিং সহ নানান ধরনের সমস্যার সমাধান করার জন্য। কাজ হবে, কাজ পাবে, এই সমস্ত কিছু বাজেটে ধরা হয়েছে। কাজে উগ্রপন্থী হওয়ার স্বপ্ন যদি এখন কেউ দেখে, উগ্রপন্থী হয়ে বিজেপি কার্যকর্তাদের হত্যা করে আবার ক্ষমতায় আসবে, সেটা ভুল হবে। একদিকে জেনেভা ভাষণ যারা দিয়েছিল তারা এক দলে, অন্যদিকে জেনেভা ভাষণের বিরুদ্ধে যে সিপিএমরা কথা বলেছিল এখন তারা এক হতে চাইছে। কংগ্রেসকে আমরা বরাবর বলতাম এখানে কুস্তি হতো আর দিল্লিতে গিয়ে তাদের কুস্তি হতো, সেটাই আমরা দেখেছি। সেদিন আমি যে বাইকে গেছিলাম, আপনাদের একটা কথা বলি, এই ফটো নিয়ে অনেক বাইরে অনেক রাজনীতি করার চেষ্টা হয়েছে। দেখুন আমিও এমপি, কেউ আমার দল না ছাড়া পর্যন্ত আজকে পর্যন্ত যে লোকটা আমার সঙ্গে, আমি তো মনে করি সে আমার বিজেপি। তো বিএপি রুমের মধ্যে আমাদেরকে একটা জায়গায় বসানো হয়, ফ্লাইটে ওঠার আগে, ফ্লাইট সময় হওয়ার 5 থেকে 10 মিনিট আগে আমাদেরকে ফ্লাইটে বসানো হয় বিমানে, তার আগে সাধারণ মানুষকে তোলা হয়। তো আমি যখন গিয়ে দেখলাম আমাদের সুদীপ বাবু, আশিস বাবু, ডিসি রাঘব বাবু, আমাদের বুড়বাবুরা এবং আমাদের আরো একজন ডক্টর রতন দেববর্মা, ওনারা বসা, এবং যেহেতু সবাই একদলের একটা জায়গায় দীর্ঘদিনের পরিচয়, আমি একটু আলাদা বসেছিলাম, একটা আলাদা সিঙ্গেল সোফায়। তো আমাকে সবাই একটু রসিকতা করে বললো যে আজকের পরে তোমার সঙ্গে দেখা হলেও আর হয়তো বা একসঙ্গে বসে চা খেতে পারবো না রে মতি, আসো না একটু মজা করে চা খাই। তো আমি তাদের সঙ্গে বসে চা খাই। এটা আমি যদি কোনো সিপিএম এর বন্ধুও যদি বলে, আমি তাদের সঙ্গেও করি এই কাজটা। আমি জিতেন চৌধুরীর সঙ্গেও আমি একবার দিল্লিতে একই সিটে বসে আমি গিয়েছিলাম। সেই দিন ভূমিকানন্দ জিতেন চৌধুরীর সঙ্গে এক সিটে বসার কথা ছিল। আমি বললাম উনি যেহেতু বয়সে বড়, আমার সঙ্গে আগের থেকে পরিচয়, আমি একটু জেনে নেই ওনার থেকে কি কি সুবিধা অসুবিধা। আমি ভূমিকাকে আমার পেছনে বসালাম, আমি জিতেন বাবুর সঙ্গে আমি বসে গেলাম। তো এটা হয় আমাদের মধ্যে, এটা সামাজিক হিসাবে আমাদের করতে হয়। আর কি হয়ে গেল, একটা প্রচার করে দিল, রেবতীয় দিল্লিতে গেল, মোবাইল সুইচ অফ করে মানে কংগ্রেসে চলে গেল। একটা অপপ্রচার করার চেষ্টা করলো, মানুষের মনকে দুর্বল করার জন্য, বিজেপি কার্যকর্তাদেরকে দুর্বল করার জন্য।
আমি তো ফ্লাইট থেকে নেমে পুরো আমি সোজা আমি চলে গিয়েছিলাম পার্লামেন্ট হাউসের ভিতরে। হাউসের মধ্যে যখন ঢুকে যায় সেখানে নেটওয়ার্ক পাওয়া যায় না। পার্লামেন্টে আমাদেরকে ওয়াইফাই কানেকশন দেওয়া হয়, আমরা সেখানে আমাদের যে পার্লামেন্টের যে অনলাইনের মাধ্যমে যা কিছু আমরা দেখতে পারি, কিন্তু বাইরে মোবাইল টাওয়ার সেখানে পাওয়া যায় না। তার জন্য পার্লামেন্ট যতদিন চলে আপনারা ফোন করবেন, আমাকে সুইচ অফ পাবেন। পার্লামেন্টের বাইরে এলে আবার তো আমি যেহেতু 4:30টার সময় ভিতরে ঢুকলাম, 7টা পর্যন্ত নরেন্দ্র মোদীর ভাষণ চলছিল। আমি যখন 7:15টার সময় বেরিয়ে চা খাওয়ার জন্য আমি ত্রিপুরা থেকে গিয়ে সেদিন গিয়েছিলাম, খাওয়ার সময় আমার হয়নি, আমি সকালে 9টা-10টার সময় খেয়ে গিয়েছিলাম। তো তার জন্য চা খেতে যখন বসলাম, একটার পর একটা আমার কাছে ফোন গেল সাংবাদিকের। আমি একজন সাংবাদিককে জিজ্ঞেস করলাম, এত কি হয়েছে আজকে, আমার প্রচুর আমি অনেকজনের ধরতে পারিনি। আমাকে একজন বলছিল, দাদা তুমি জানো না তোমার ফটো নিয়ে তো পুরো তোল পাত্র করা যায়। আমি বললাম কি হলো, তুমিও নাকি কংগ্রেসে চলে গেলে? তো রেমুতের মতন লোককেও তারা কংগ্রেসে নিয়ে যায়, আপনারা চিন্তা করুন। আজকে আপনাদের সামনে আমি ভাষণ রাখছি, আমার দলের কার্যকর্তার মনকে দুর্বল করার জন্য এরকম হয় রাজনীতি। তো আমি সঙ্গে সঙ্গে আমি 10-15 মিনিট পরে পার্লামেন্টের সামনে দাঁড়িয়ে, আপনারা আমার ফেসবুক দেখুন, আমি 5-7 মিনিটে একটা লাইভ দিয়েছি, লাইভ একদম পার্লামেন্টে দাঁড়িয়ে আমি কথা বলেছি, লাইভ দিয়েছি। আজ পর্যন্ত প্রায় 1 লক্ষ মানুষ সেটা দেখেছে, 1 লক্ষ মানুষ, এবং অনেকেই শেয়ার করেছে, প্রায় 10,000-এর মতো বোধহয়। এটা টোটাল দিয়ে আমি দেখেছি, লাইক কমেন্ট শেয়ার বিভিন্ন ভাবে একটা সেটা হয়েছে। কারণ মানুষকে বিভ্রান্ত করা, এটা উস্তাদ হচ্ছে সিপিএম এবং বিরোধী দল। তারা মানুষকে বিভ্রান্ত করবে, বলবে বিজেপি আর আসবে না, আমরা চলে আসি। সিপিএম এর মধ্যে এখন আমরা কি দেখছি, সব বুজুর্গ আদমিদের দ্বারা সিপিআইএম, এখানে সব 50-এর উপরে, 60-র উপরে। কারণ আরো 5 বছর যদি সিপিএম না আসে, সিপিএমরা এমনিতে মারা যাবে, কারণ বয়সের কারণে কেউ থাকবে না। যুবকদেরকে তারা ধরতে পারেনি, ফলে সিপিএম এমনিতেই শূন্য হবে। এই জন্য সিপিএম এর কাছেও লাস্ট ফাইট হচ্ছে 2023। আর যারা ওই ত্রিপুরাল্যান্ডের কথা বলে, তারাও জানে 2023 যদি কিছু করতে না পারে, তাহলে পুরো তাদের যে দল, এই দলই থাকবে না, তারা জানে। তার জন্যই বলছে লাস্ট ফাইট তাদের জন্য, এই জন্যই। আর আমি এই জায়গায় দাঁড়িয়ে বলতে পারি, আবার বিজেপি 2023-এও যত আছি আমরা এখন, তার থেকে অধিক সংখ্যা নিয়ে আমরা আবার ক্ষমতায় আসবো। আমি আজকে 1 বছর আগে বলে দিলাম আপনাদেরকে, কেন তাদের যে উদ্দেশ্য সফল হবে না জানেন? আমাদের ভরসা নরেন্দ্র মোদী গরিবের সঙ্গে বেইমানি করেন না। নরেন্দ্র মোদী আগামী মাস পর্যন্ত আপনাদেরকে বিনামূল্যে এই রেশন দিয়ে যাচ্ছেন। আগামীতে আরো অনেক কিছু প্রজেক্ট আসছে গরিবের জন্য। নরেন্দ্র মোদী বিকল্প নেই। আর নরেন্দ্র মোদী থাকলে ত্রিপুরা রাজ্য না, শুধু সারা ত্রিপুরা রাজ্য সহ আমার এই ডুম্বুর নগরে অনেক কিছু হবে। আগামী কয়েক বছরের মধ্যে আমরা নতুন হসপিটাল বানাবো গন্ডাছড়ায়, আমরা নতুন ব্লক আমাদের তৈরি হচ্ছে। আপনারা গিয়ে দেখুন, আমাদের 750 আসন বিশিষ্ট। আগামীতে এভাবে রুদ্রপুরে আপনাদেরকে মিটিং করতে হবে না। আমি কথা দিয়েছি, আমাদের এই টাউন হল শেষ হওয়ার পরে এসি রুমে, ঠান্ডা রুমে বসে আপনাদেরকে অন্তত একবার আমরা মিটিং করাবো। আমাদের এখানে সুন্দর হল হচ্ছে, এই রাস্তাগুলি যারা পেন্ডিং ছিল এগুলি হবে। আমাদের এখানে অনেক বাইরের লোক আসতে চায়, থাকার জন্য জায়গা নেই। আমাদের ডাক বাংলো পুরানটাকেও আমরা মেরামত করাচ্ছি, এবং যে নতুন সেটাও শেষ হয়ে যাবে। আগামীতে আরো অনেক পরিকল্পনা আমাদের আছে। এই যে আমাদের বগেরপাড়া, যেখানে শুধু উগ্রপন্থীর যাওয়া যন্ত্রণা ছিল একটা সময়, প্রত্যেক দিন খুন খাওয়াবি হতো, সেখানে আমরা কি চাইছি এখন? সেখানে আমাদের বাইরের পর্যটক আনার জন্য আমরা চেষ্টা করছি। আমরা চাইছি সেই যে আমাদের খঙ্গুইয়ের মধ্যে সেখানে পরিকাঠামো গড়ে তুলি, এবং জম্মুর দেখার পরে আমাদের বগরের পাড়ার মানুষ চলে যায়। এভাবে পুরো গন্ডাছড়াকে সাজানোর জন্য আমরা চেষ্টা করছি। এই কলেজকে সাজানো হবে আগামী দিনে। আরো টিচার এনে আমাদের বিদ্যালয়গুলিতে আমি নিজেও চেষ্টা করেছি এই ধলাই জেলায় একটা ইউনিভার্সিটি করার জন্য, আর একটা স্কিল ইউনিভার্সিটি করার জন্য আমি চেষ্টা করছি। তো এইভাবে পুরো গন্ডাছড়া সহ আমাদের প্রচেষ্টা থাকবে আগামী দিনে।
আমাদের গন্ডাছড়ায় এই মার্চ মাস থেকে তোমরা আমাদের পিডব্লিউডি ডিভিশন কাজ শুরু করবে। এখানে আলাদা করে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের অফিস হচ্ছে। এই গন্ডাছড়ায় কোনো জায়গায় 5 লক্ষ কাজ যদি করতে হয়, আমরা 1 দিন 2 দিনের মধ্যে এখানকার প্রসেসের মাধ্যমে কাজ করাতে পারবো। আর মানে এর আগে আমরা কি দেখেছি, কোন জায়গায় রাস্তার মাটি 10 নেমে পড়লো, মানে বৃষ্টিতে মাটি মানে গা যদি ভেঙে পড়ে 2-3 দিন সেটা পরিষ্কার করার লোক থাকে না। পিডব্লিউডির কাজ সেটা। কিন্তু আমাদের অফিস কোন জায়গায় ছিল? আমবাসা থেকে লোক আসবে, দেখবে, সবকিছু রিপোর্ট নিয়ে কাজ করাতে হবে, সময় লাগতো। তার জন্য আমি মানে মুখ্যমন্ত্রীকে আমি যখন অনুরোধ করলাম, এখান থেকে যখন আওয়াজ উঠলো আমাদের এখানে একটা ডিভিশন দরকার, আমরা 3 মাসের মধ্যে আমরা সেটা আদায় করেছি। আগামী দিনে আমাদের রাস্তাঘাট ঠিক করার ক্ষেত্রে এগুলি একটা বড় ভূমিকা নেবে। কাজে এরকম বিভিন্ন দপ্তর আগামী দিনে আমাদের এখানে, আমি মনে করি আমাদের রৈশবাড়িতে 1 বিদ্যালয় আরেকটা করার দরকার আছে। আমি সেই দিন আমি মানে আমার পেজে লিখে আমি আমার ট্রাভেল ওয়েলফেয়ার দপ্তরের কাছে আমি এই পর্যন্ত 3টা নতুন করার প্রপোজাল দিয়েছি। তার মধ্যে রৈশবাড়ি ব্লক একটা আছে। আমাদের এখানে উল্টাছড়াতে হচ্ছে, গঙ্গানগরে হচ্ছে, সেখানে মানে 240 করে বয়েজ এবং গার্লস 280 জন 280 আমাদের বিনামূল্যে ছাত্রছাত্রী গরিবরা সেখানে পড়াশোনা করবে রেসিডেন্সিয়াল। তো এরকম করে কেন্দ্রীয় বিদ্যালয় একটা দাবি রেখেছি। তো আগামী দিনে শিক্ষা, স্বাস্থ্য সব ক্ষেত্রে যাতে আমরা এখানে করতে পারি এরকম ব্যবস্থা আমাদের বাজেটে আমাদের সরকার করেছে। আগামী দিনে এই সবগুলি হবে। কিন্তু তার জন্য একটা কথা মনে রাখতে হবে, আমাদের এই সরকারকে আমাদের টিকিয়ে রাখতে হবে। আমার পরিবারকে আমি যেমন ভালোবাসি, তেমনি আমাদের এই সরকারকে এইভাবে ভালোবেসে আমাদের রাখতে হবে। কারণ এই সরকার কোনো মাতৃসুলভ আচরণ করে না, কোনো গরিব মানুষের সঙ্গে বেইমানি করে না। এবং 5 বছরের মধ্যে আমরা চেষ্টা করছি আমাদের প্রতিশ্রুতি পূরণ করার জন্য। আমাদের এখানেও অনেকটা মানে যে দপ্তরগুলি সারা হচ্ছে আস্তে আস্তে, ইতিমধ্যে কিছু এসপি হোক, কিছু টিএসআর হোক, আমরা এমনকি আমরা জানি 1-2টা পরিবার সিপিএম পরিবারেও চাকরি গেছে। সেটা একদম মেরিট বেসিসে যেগুলি পাবে তাদেরকে কেউ আটকাতে পারবে না। কারণ আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন আমাদের নিয়োগ নীতি স্বচ্ছতা রাখা হবে। আমরাও পারতাম সিপিএম এর মতো 100 চাকরির মধ্যে 100টা বিজেপি কার্যকর্তাকে দেওয়ার, কিন্তু আমরা মেরিট যাদের গুণ আছে তাদেরকে সম্মান জানিয়ে আমরা তাদেরকে সুযোগ দিয়েছি। তার মানে এই না যে শুধু সিপিএম বিরোধীরা পাবে। আপনারা দেখবেন আগামীতে আরো ছাড়া হবে, মহিলা চাকরি নেওয়া হবে, যুবকদের চাকরি দেওয়া হবে। আপনাদের চিন্তার কোনো কারণ নেই।